তো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যে পার্টগুলো শিখব সেই পার্টগুলোর মধ্যে কিন্তু এই শিল্পক্ষেত্রের বিনিয়ন্ত্রণ এটা কি? এটা হলো ত্রিপুরা এসটিজিটি এক্সাম থেকে ইকোনমিক্সের একটা গুরুত্বপূর্ণ পার্ট। তো সেই পার্টে আমরা শিখতে চলছি ইউনিট 3 এর ইকোনমিক রিফর্মস ইন ইন্ডিয়া সিন্স ইন্ডিপেন্ডেন্স। ইকোনমিক রিফর্মস ইন ইন্ডিয়া সিন্স ইন্ডিপেন্ডেন্ট মানে ইন্ডিপেন্ডেন্ট থেকে মানে 1991 মানে যে পার্টগুলো আছে সে তার মধ্যেটা পড়ে কিন্তু মানে ইন্ডিপেন্ডেন্স থেকে আমাদের ভারতের অর্থনীতি কী রকম সংস্কার হয়েছে সেটা আমরা জানবো। তো তার মধ্যে শিল্পক্ষেত্রের বিনিয়ন্ত্রণটা খুবই দরকার। ভারতীয় যে অর্থনীতি আছে সেই অর্থনীতির নিয়ন্ত্রণ বিভিন্নভাবে কার্যকর করা হয়েছিল, যেমন শিল্প লাইসেন্স ব্যবস্থা, যার অধীনে সরকারি আমলাদের কাছ থেকে প্রত্যেক উদ্যোগপতিকে উদ্যোগ স্থাপনের জন্য উদ্যোগ বন্ধ করার জন্য অথবা কী পরিমাণ পণ্য উৎপাদন করা হবে তার জন্য অনুমতি নিতে হতো। মানে আগে কি করা হতো, মানে যারা লাইসেন্স ছিল তাদের কাছে, ঠিক আছে, তো যারা লাইসেন্স ব্যবস্থা ছিল যার অধীনে সরকারি আমলাদের কাছ থেকে প্রত্যেক উদ্যোগপতিকে মানে যারা কোনো একটা শিল্প তৈরি করবে বা একটা কারখানা তৈরি করবে তার জন্য কীরকম দরকার, কবে বন্ধ করা হবে, কী পরিমাণ দ্রব্য ওইখানে রাখা উচিত, সবগুলো নিয়ে একটা অনুমতি প্রয়োজন ছিল। অনেক শিল্পী বেসরকারি ক্ষেত্রে প্রবেশাধিকার ছিল না, মানে যেহেতু এখানে মানে কোম্পানি আছে, যদি এখানে বেসরকারি কিছু না আসে তাহলে কিন্তু উন্নতি হবে না। তো কিছু পণ্য শুধুমাত্র ক্ষুদ্র শিল্পী উৎপাদন করা হতো, আর মূল্য নির্ধারণ এবং বাছাই করা শিল্প সামগ্রী বিতরণের উপর নিয়ন্ত্রণ ইত্যাদি। মানে কিছু পণ্য ছিল শুধু সেই মতো, সেগুলো কি মানে একটা নির্দিষ্ট পার্টিকুলার কোম্পানি তৈরি করবে, তাছাড়া অন্য কেউ তৈরি করতে পারবে না। এবং মূল্য নির্ধারণ মানে কতটুকু প্রাইস হবে এই সবগুলা মানে নিয়ন্ত্রণ করা হতো। কিন্তু 1991 ও তার পরবর্তী সময়ে প্রবর্তিত যে সংস্কার কর্মসূচি এইসব নিয়ন্ত্রণ সময়ের অনেকটাই দূর করা হয়েছে। মানে আগে এখানে যা আমরা দেখলাম 4-5টা পয়েন্ট, সবগুলো এখানে অনেকটাই কি দূর করা হয়েছে। তো অ্যালকোহল, সিগারেট, বিপজ্জনক রাসায়নিক, শিল্পজাত বিস্ফোরক, বিদ্যুৎ সরঞ্জাম, মহাকাশ ও ওষুধ এইগুলি ছাড়া বাদ বাকি পণ্য সামগ্রীর জন্য শিল্প লাইসেন্সিং তুলে দেওয়া হলো। মানে এখানে কিছু পার্ট রেখেছে, যে পার্টগুলা 1991 পরের থেকে যে পার্টগুলার মধ্যে লাইসেন্স দরকার কিন্তু বাদ বাকির মধ্যে কোনো লাইসেন্স দরকার নেই। রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের জন্য যেসব শিল্পসমূহকে সংরক্ষিত রাখা হয় সেগুলিকে প্রতিরক্ষা সরঞ্জামের একটি অংশ, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ও রেল পরিবহন। মানে যেখানে রাষ্ট্র যখন এইসব শিল্পগুলি দেখবে, তো রাষ্ট্রের আন্ডারে যেসব শিল্পগুলি রাখা হয়েছে সেগুলো হলো, একটা হলো পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন আর একটা হলো রেল পরিবহন। এই দুইটাই কিন্তু সেন্ট্রাল দেখে, পারমাণবিক যে বিদ্যুৎ উৎপাদন সেটা, আর হলো রেল পরিবহন, এই সবটাই কিন্তু মানে এই যে দুইটা আছে না, এই দুইটা পার্টে কিন্তু কে দেখে, এই দুইটা পার্টে কিন্তু সেন্ট্রাল দেখে, ঠিক আছে। আশা করি সবাই জানো যে এই দুইটা পার্ট যে সেন্ট্রাল দেখে। তো ক্ষুদ্র শিল্প কি বলা হয়েছে এখানে, যে ক্ষুদ্র শিল্প ক্ষেত্র দ্বারা বহু উৎপাদিত বহু সামগ্রী অসংরক্ষিত করা হলো। অনেক শিল্পের দাম বাজারের হাতে ছেড়ে দেওয়া হলো। মানে কি বলা হচ্ছে এখানে, যেসব শিল্পী মানে যারা কাজ করতো, নিজেদের মানে বাড়িতে অনেক কিছু তৈরি করতো বা নিজেরা কাছে ছোটো ফ্যাক্টরি ছিল, তাদের হাতে তাদের মানে যে পরিষেবাটা না বা তাদের যে সিস্টেমটা মানে বলতে এখানে কী বোঝানো হয়েছে, ধরো তুমি এখন সাধারণত বাড়িতে সবজি লাগিয়েছো, তো তোমার জিনিসটা তুমি বেচতে পারবে তোমার মতন প্রাইস করে, কিন্তু আগে কিন্তু এটা ছিল না। তো এই কথা এখানে বলা হয়েছে। তো আমরা এখানে কি পড়ব এখন, আর্থিক ক্ষেত্রে সংস্কার। আর্থিক ক্ষেত্রে সংস্কারের অন্তর্ভুক্ত ছিল বাণিজ্যিক ব্যাংক, বিনিয়োগ ব্যাংক, তারপর হলো স্টক এক্সচেঞ্জ ও বৈদেশিক যে মুদ্রা বিনিময় বাজার সংস্কার। এই সবগুলো কি ছিল, আর্থিক সংস্কার ছিল, ঠিক আছে। তো আর্থিক ক্ষেত্রে সরকারের অন্তর্ভুক্ত ছিল বাণিজ্যিক ব্যাংক, বিনিয়োগ ব্যাংক, স্টক এক্সচেঞ্জ ও বিদেশি মুদ্রা বিনিময় বাজার সংস্কার।
ভারতে আর্থিক ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দ্বারা নিয়ন্ত্রিত, ঠিক আছে। যতগুলো আর্থিক ব্যাংক আছে সবগুলোকে আরবিআই কন্ট্রোল করে। তোমাদের জানা থাকা দরকার বা কথা যে ভারতে সমস্ত ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলিকে রিজার্ভ ব্যাংকের বিভিন্ন বিধি ও নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত বা তাদের নিয়ম পালন করতে হবে। ব্যাংক কতটা অর্থ রাখবে, তাছাড়া সুদের হার কীরকম হবে, কিভাবে তারা ঋণ প্রদান করবে, ব্যাংক করবে, সব কিছুই কিন্তু ব্যাংকে ব্যাংককে কারা কি করবে সব কিন্তু রিজার্ভ ব্যাংক নির্ধারণ করবেন। মানে প্রত্যেকটা ব্যাংকের মধ্যে যেরকম সিস্টেম তোমরা দেখছো, হোক স্মল ফাইন্যান্স ব্যাংক, সবগুলা কিন্তু রিজার্ভ ব্যাংক ঠিক করে দেয়। অর্থনৈতিক ক্ষেত্রে সংস্কার কর্মসূচির অন্যতম লক্ষ্য হল রিজার্ভ ব্যাংকের ভূমিকা নিয়ন্ত্রণ থেকে সহায়তাকারীতে পরিণত করা। এর অর্থ হলো রিজার্ভ ব্যাংকের সাথে পরামর্শ ছাড়া অর্থনৈতিক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ প্রদান করা। মানে রিজার্ভ ব্যাংক কি করেছে, এরকম সিস্টেম করেছে যা থেকে যখনই কোনো ব্যাংকের সাথে কোনো অর্থনৈতিক লেনদেনের কোনো একটা আলোচনা করা হবে, সবগুলা কিন্তু রিজার্ভ ব্যাংকের সাথে করতে হবে। ওকে, সংস্কার নীতির ফলে ভারতীয় এবং বিদেশিরা প্রাইভেট সেক্টর ব্যাংক স্থাপন করতে পারবে। তো এই রকম সংস্কার থেকেই কিন্তু কি হয়, ভারতীয় এবং বিদেশি ব্যাংকরা কী করে প্রাইভেট ব্যাংক স্থাপন করতে পারে। ব্যাংকে বৈদেশিক বিনিয়োগের ঊর্ধ্বসীমা বাড়িয়ে 50% করা হয়। যে সকল ব্যাংক কয়েকটি নির্দিষ্ট শর্ত পূরণ করবে তারা ইচ্ছা করলে আরবিআইয়ের অনুমোদন ব্যতিরেকেই নতুন শাখা খোলার স্বাধীনতা পাবে। মানে যারা আরবিআইয়ের একটা নির্দিষ্ট নিয়ম পালন করবে তারা কিন্তু এইভাবেই অনেকগুলা তাদের শাখা ব্যাংক খুলতে পারবে। প্রয়োজনে তারা কি করতে পারবে, তারা প্রয়োজনে এই ব্যাংকগুলির মধ্যে বিরাজমান শাখা অন্তর্জালকে যুক্তিসঙ্গতভাবে বিস্তার করতে পারবে। যদিও ব্যাংকগুলিকে দেশ ও বিদেশ থেকে সম্পদ সৃজনের অনুমতি দেওয়া হয়েছে, তথাপি পরিচালনগত কিছু বিষয়ে রিজার্ভ ব্যাংকের তদারকি বসে থাকবে। সবগুলোর মধ্যে কিন্তু তারা হস্তক্ষেপ করতে পারবে না রিজার্ভ ব্যাংক, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রিজার্ভ ব্যাংক এইসব প্রাইভেট ব্যাংকগুলিকে কন্ট্রোল করতে পারবে। ঠিক আছে, তারপরে কি লেখা আছে এখানে, বৈদেশিক যে প্রতিষ্ঠান বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের যেমন এফআইআই, মার্চেন্ট ব্যাংকার্স, মিউচুয়াল ফান্ডস এবং পেনশন ফান্ডসকে এখন ভারতের আর্থিক বাজারগুলিতে বিনিয়োগের অনুমতি দেওয়া হয়েছে। তো যারা এখানে দেখো কি আছে, কিছু বৈদেশিক যে আর্থিক ব্যাংক আছে তাদেরকে কিন্তু ভারত সরকার এখন কি দিয়েছে, ভারতের অর্থনীতিতে বা ভারতের যে আর্থিক বাজারগুলি আছে সেখানে বিনিয়োগ করার অনুমতি দিয়েছে। কী কী, যেমন মার্চেন্ট ব্যাংকার্স, মিউচুয়াল ফান্ড, ঠিক আছে, তারপরে এফআইআই। তো এখানে তারা কি করতে পারে, এখন ভারতের অর্থনীতিতে তাদের বিনিয়োগ করতে পারবে, এটা অনুমতি পেয়েছে। তো ইকোনমিক রিফর্মস থেকে আজকের এই দুইটা পার্ট তোমাদের কাছে কীরকম লাগলো, শুধুমাত্র 8 মিনিটের ভিডিওটা তোমরা দেখে নেবে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, আর যদি ভালো না লাগে ভিডিও স্কিপ করবে এবং ডিসলাইক দিয়ে চলে যাবে। ওকে, ধন্যবাদ সবাইকে যারা এখন অবধি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা ওয়াচ করেছো।